আজকে রেট কত? কত? 6? কত? 8 তারিখ 5 তারিখ হওয়া 6 তারিখ? 6। 6, 11, 25। আমরা পড়ছিলাম সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী, এবং আমরা আগের দিন ছোট্ট একটা ক্লাস হয়েছিল, বেশি ইনফরমেশন ছিল না, কিন্তু সেখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বুঝেছিলাম সেগুলো হচ্ছে যে আগের দিনের প্রিভিয়াস ক্লাসকে যদি আমরা একবার দেখি যে আমরা কি কি জিনিস আলোচনা করেছি, তাহলে সেখানে ফার্স্ট হচ্ছে পিএন সংযোগ ডায়োড সংযোগ সম্বন্ধে আমরা পড়েছিলাম। মানে একটা ডেফিনিট সাবস্ট্রেটে, ধরে নাও সেটা হতে পারে সেটা সিলিকন বা হতে পারে জার্মেনিয়াম, এটাকে আমরা বলছি সাবস্ট্রেট, যার উপর আমরা ডোপিং করব। তার একদিকটায় যদি আমরা এন টাইপ ডোপিং করি বা পি টাইপ ডোপিং করি, আর অন্য দিকটায় যদি আমরা এন টাইপ ডোপিং করি, তাহলে দেখা যায় এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়। ফার্স্ট হচ্ছে ব্যাপন হয়, সংযোগ স্থলে ব্যাপন হয়। সংযোগ স্থলে ব্যাপন হয়, কার কার ব্যাপন হয় বলো? কার কার? ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। কোন দিককার ফ্রি ইলেকট্রন? অ্যান্ড হোল, এদের ব্যাপন হয়। ফ্রি ইলেকট্রন কোন দিকের কেরিয়ার? এন টাইপের দিকের মেজরিটি কেরিয়ার, এন টাইপের সংখ্যাগুরু বাহক। আর হোল কোন দিককার? পি টাইপের সংখ্যাগুরু বাহক। তো এই ব্যাপন প্রক্রিয়ার রেজাল্টে কি হয়? রেজাল্টে দেখা যায় যে এই যে ছোট্ট একটা এলাকা তৈরি হয়, যেখানে পি টাইপে নেগেটিভ 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 আয়ন কোর পড়ে থাকে, আর এন টাইপে পজিটিভ আয়ন কোর পড়ে থাকে। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। যেখানে কোনো রকম কোনো সংখ্যাগুরু বাহক থাকে না। তাই এই অঞ্চলটাকে আমরা কি বলেছিলাম নীলিমা? এই অঞ্চলটাকে বলেছিলাম নিঃশেষিত অঞ্চল, বা ইংরেজিতে এটাকে বলা হয় ডিপ্লিশন রিজন। ডিপ্লিশন মানে হচ্ছে কিছু নাই সেখানে, ক্ষয়ে গেছে। ডিপ্লিশন রিজন বা ডিপ্লিটেড রিজন। এবং তার ফলে আমরা দেখেছি যে এখানে আর কোনো সংখ্যাগুরু বাহক নেই। তার মানে এখানে অ্যাজিভ যেন মনে হচ্ছে এখানে সার্কিট কেটে গেছে, বর্তনী ছিন্ন হয়েছে, যেন বর্তনী ছিন্ন টাইপের হয়ে গেছে। তার মানে আর কোনো কারেন্ট পাবো না। তাহলে আমি খুব আই টেন্ডিং টু জিরো হবে, 0 অ্যাম্পিয়ার হবে। টেন্ডিং টু 0 অ্যাম্পিয়ার কেন বললাম? তার কারণ সংখ্যাগুরু বাহক যদি নাও থাকে, সংখ্যা লঘু বাহক তো থাকবে। তাই এই টেন্ডিং টু জিরো যেটা বলছি, সেখানে অ্যাকচুয়ালি 10⁻⁻⁶ অ্যাম্পিয়ার লেভেলের কারেন্ট থাকবে, বা 10⁻⁹ কারেন্ট থাকবে। আমাকে বলো তো দেখি, কার ক্ষেত্রে 10⁻⁶, বিজিত? কার ক্ষেত্রে 10⁻⁹? কেউ বলতে পারবে কার ক্ষেত্রে কি? সিলিকনে 10⁻⁹ হচ্ছে সিলিকনে, আর জার্মেনিয়ামে হচ্ছে 10⁻⁶। তাহলে আমরা যে 0 অ্যাম্পিয়ার যেটা বলছি, সেটা বেসিক্যালি 0 অ্যাম্পিয়ার নয়, সেটা একটা মাইনরিটি কেরিয়ার দিয়ে বা সংখ্যা লঘু বাহক দ্বারাও কিছুটা পরিমাণ কারেন্ট কিন্তু আমরা পেতে পারি। সেই কারেন্টটা দিয়ে কিন্তু আমি সেই কারেন্টটা কিন্তু খুবই অল্প, তার মানে আমি ওটাকে জিরো ধরে নিতে পারি। তাহলে সংযোগস্থলে ব্যাপন হওয়ার জন্য নিঃশেষিত অঞ্চল যদি তৈরি হয়, তাহলে নিঃশেষিত অঞ্চল থেকে প্রথমে আমাদের কি হবে? সেখানে মনে হবে যেন কারেন্ট প্রবাহ তাহলে শূন্য হবে। প্রবাহ শূন্য হবে। শূন্য হবে বলতে আমরা মনে মনে ভাববো 10⁻⁹ জার্মেনিয়ামের ক্ষেত্রে, 10⁻⁻⁶ সিলিকনের ক্ষেত্রে, যেটা খুবই কম, এরকম হবে। এবং এই প্রবাহটাকে যদি আমরা বেশি পেতে চাই, বা
আমরা দেখতে চাই বৈশিষ্ট্য লেখ, এই পিএন সংযোগের যদি বৈশিষ্ট্য লেখ দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুই প্রান্তে ব্যাটারি প্রয়োগ করতে হবে এবং সেই ব্যাটারির ভোল্টেজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে পরিবর্তনশীল পরিবর্তনশীল যদি আমি ব্যাটারি অ্যাড করি এবং এইটা হচ্ছে তোমার সংযোগ, এইদিকে হচ্ছে পি টাইপ, এদিকে হচ্ছে এন টাইপ। যদি পি টাইপের দিকে পজিটিভ দিই আর এন টাইপের দিকে নেগেটিভ দিই, তাহলে এই সংযোগটাকে বলা হয় সম্মুখ সংযোগ। সম্মুখ সংযোগ ইংরেজিতে এটাকে কি বলা হয়? তো বলতে পারবে ইংরেজিতে কি বলে? এটাকে বলে ফরওয়ার্ড বায়াস। যদি আমরা যদি আমরা এই পিএন সংযোগ ডায়োড যেটা আছে, এইদিকে পি এদিকে এন, পি এর পজিটিভের দিকে যদি নেগেটিভ বিভব দিই আর নেগেটিভের দিকে যদি পজিটিভ বিভব দিই, তাহলে এইটা হচ্ছে তোমার বিপরীত সংযোগ, বা হচ্ছে ইংরেজিতে আমরা কি বলবো এটাকে? বিপরীত সংযোগটাকে ইংরেজিতে কি বলবো? এটাকে বলে রিভার্স বায়াস। এই দু ধরনের বায়াস আমি পাবো এবং আমি বৈশিষ্ট্য লেখ তৈরি করার সময় যে লেখচিত্রটা আমরা পেয়েছি, সেই লেখচিত্রটায় আমাদের কিন্তু দুই দিকই দেখাতে হবে। সম্মুখ বায়াসও দেখাতে হবে, রিভার্স বায়াসও দেখাতে হবে। আর আমরা জানি কোনো একটা যন্ত্রের বৈশিষ্ট্যমূলক লেখচিত্র বা ক্যারেক্টারিস্টিক গ্রাফ বলতে বোঝায় সেই যন্ত্রের দুই প্রান্তে আমরা ভোল্টেজকে চেঞ্জ করব, একদম নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত স্ক্যান করব আর দেখার চেষ্টা করব সেই যন্ত্রের মধ্যে দিয়ে কারেন্ট কতটা যায়। সেই বৈশিষ্ট্য লেখটা আমরা পেয়েছিলাম। তাহলে এখানে বৈশিষ্ট্য লেখ যেটা পেয়েছিলাম, যেটা পরীক্ষায় পড়ার খুব চান্স, বৈশিষ্ট্য লেখ যেটা আমরা পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ বৈশিষ্ট্য লেখ মানেই হচ্ছে আইভি গ্রাফ। আইভি গ্রাফ সেটা আমরা কেমন পেয়েছি? এটা যদি হয় তোমার, এইদিকে যদি হয় ভি, এদিকে যদি হয় আই, তাহলে আই মোটামুটি মিলি অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্টের হিসেবে যদি লিখি, ভি যদি ভোল্ট অর্ডারের হয়, তাহলে দেখা যায় যে এখানে কোনো রকম কোনো কারেন্ট এই বরাবর নেই, প্রায় নেগেটিভ একটা সূক্ষ্ম কারেন্ট রয়েছে, যেটা বোঝানোর জন্য আমরা একটু নিচে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রাফে বোঝা যাবে না। তারপরে এটা এরকম এক্সপোনেনশিয়ালি বাড়তে শুরু করবে, এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। এবং এখানে শুরুতে শুরু হবে না, তার কারণ হচ্ছে এই ডিপ্লিশন রিজন যেটা রয়েছে, যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে সেটাকে ওভারকাম করতে হবে। মানে এই দিক দিয়ে যদি পি হয়, এদিক দিয়ে যদি পি হয়, এদিকে যদি এন হয়, তাহলে এখানে নেগেটিভ নেগেটিভ, এখানে পজিটিভ পজিটিভ, তাহলে এই জায়গায় মুক্ত বর্তনীর মতো হয়ে রয়েছে। সেই মুক্ত বর্তনীর মতো জায়গাটাকে আগে কমাতে হবে। কি করতে হবে? তার পাশে যে নেগেটিভ হোল রয়েছে, নেগেটিভ হোল, নেগেটিভ হোল রয়েছে, নেগেটিভ হোল রয়েছে, এইদিকে যদি পজিটিভ দেওয়া হয়, এদিকে যদি নেগেটিভ দেওয়া হয়, তাহলে এখানে পজিটিভ ইলেকট্রন রয়েছে, পজিটিভ ইলেকট্রন রয়েছে, পজিটিভ ইলেকট্রন রয়েছে, পজিটিভ ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে যে ইলেকট্রন সাপ্লাই হচ্ছে নেগেটিভের দরুন, সেই ইলেকট্রন গুলো এখানে এসে পৌঁছাবে আর এখানে পজিটিভের জন্য হোলগুলো বিকর্ষিত হয়ে এদিকে আসবে। তার ফলে ডিপ্লিশন রিজনের যে বেধ সেটা কমে আসবে, একটা টাইমে তা শূন্য হয়ে যাবে। তার মানে প্রথমে আমার তার মানে কিছুটা ভোল্টেজ কিন্তু লাগছে। এইটা হচ্ছে প্রয়োজনীয় বিভব। প্রয়োজনীয় বিভব তার জন্য ডিপ্লিশন রিজন বা নিঃশেষিত অঞ্চলের বেধকে শূন্য করার জন্য, নিঃশেষিত অঞ্চলের বেধকে শূন্য করার জন্য। তো এটা খুবই কম হয়। আর এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা পুরোটা হচ্ছে পজিটিভ। তাই এই পার্টটাকে বলা হয়, এই যে ডান দিকের যে পার্ট, এইটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসের লেখচিত্র এটা। আর নেগেটিভ যদি আমরা দিই, তাহলে এই দিক বরাবর আমরা দেখি তেমন কোনো প্রবাহের পরিবর্তন হয় না, একটা কনস্ট্যান্ট নেগেটিভ প্রবাহ হয়। এইটাকে বলছে রিভার্স বায়াস। কিন্তু দেখা যায় কিন্তু দেখা যায় যে রিভার্স বায়াসে যদি ভোল্টেজ খুব নেগেটিভ করা হয়, তাহলে হঠাৎ করে দ্রুততার সাথে প্রবাহটা বাড়তে শুরু করে যায়। সেই
ঘটনাটাকে আমরা বলি বৈকল্য, বা ইংরেজিতে আমরা কি বলি এটাকে? ব্রেক ডাউন। এইটুকু জিনিস আমরা এখান থেকে বুঝেছিলাম যে যখন, আর এই যে প্রবাহটা এর রেঞ্জটা কিরকম, এর রেঞ্জটা হচ্ছে এই যে এটার রেঞ্জটা যদি আমরা দেখি, সো দিস ইজ 10⁻⁹ অ্যাম্পিয়ার বা 10⁻⁻6 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে জার্মেনিয়ামের জন্য, এইটা হচ্ছে সিলিকনের জন্য। আর এই অর্ডারটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার অর্ডারের প্রায় 1000 গুণ জার্মেনিয়ামের ক্ষেত্রে, আর সিলিকনের ক্ষেত্রে প্রায় হাজার হাজার গুণ বেশি প্রবাহ আমরা পাবো যদি আমরা পিএন সংযোগ ডায়োডের ফরওয়ার্ড বায়াসে রাখি। ফরওয়ার্ড বায়াস মানে কি? পিএন যে সংযোগ তৈরি করেছি তার পি এর দিকে যদি পজিটিভ বিভব দিই, এন এর দিকে যদি নেগেটিভ বিভব দিই, এবং তারপর যদি সেই পজিটিভ এবং নেগেটিভ বিভবকে বাড়াতে শুরু করি, তাহলে নিঃশেষিত অঞ্চলের বেধ কমতে কমতে শূন্য হয়ে যায়। শূন্য হওয়ার পর হু 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 করে তারপর তোমার কি হয়? কারেন্ট বাড়তে থাকে। এই প্রসেসটা হচ্ছে তোমার আহ এই প্রসেসে এক্সপোনেনশিয়ালি কারেন্টটা বাড়ে, এবং এই যে পুরো জিনিসটা এটাকে আমরা বলি বৈশিষ্ট্য লেখ। এবার এখান থেকে আমরা জানলাম কি, এই পর্যন্ত আগের দিন আমরা পড়েছিলাম, জাস্ট এই পর্যন্ত পড়েছিলাম, বেশি একদম এক্সট্রা জিনিস কোনো কিছু পড়িনি। এবার রিক্যাপ কমপ্লিট। আজকে আমরা কি বুঝবো, তাহলে এখান থেকে আমাদের শুরু, আজকের ক্লাস শুরু। দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যদি এটা পিএন সংযোগ ডায়োড হয়, এটা যদি পি হয়, এটা যদি এন হয়, তাহলে এখানে যদি ব্যাটারি আমার এরকম থাকে, আর এখানে যদি একটা অ্যামমিটার থাকে, আর তারপরেই আমি লিখছি এটা যদি পি হয়, এটা যদি এন হয়, সেই অ্যামমিটারটা এদিকে যদি নেগেটিভ এদিকে যদি পজিটিভ করি, আর এখানে যদি অ্যামমিটার রাখি, তাহলে এখানে এখানে প্রবাহ কেমন হবে? প্রবাহ হবে না, হবে না? আর নিচেরটায় প্রবাহ হবে না, হবে না? এই বায়াসটাকে আমরা কি বায়াস বলবো? ফরওয়ার্ড না রিভার্স? এটা ফরওয়ার্ড না রিভার্স উপরেরটা? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আমরা প্রবাহ ভালো পাই কি পাই না? প্রবাহ পাবো না, পাবো না? ইয়েস, আমরা প্রবাহ পাবো। কিন্তু এই 2 নম্বরের কেসটায়, যেটা রিভার্স বায়াস, সেখানে কিন্তু প্রবাহ আমরা খুবই কম পাবো। তার মানে এটাকে আমরা শূন্য ধরতে পারি। আমরা ধরতে পারি কোনো প্রবাহ নেই, প্রায় শূন্য। মানে যেখানে তোমার 1 লাখ 1.5 লাখের কথা চলছে, সেখানে 1-2 টাকার কোনো মর্যাদা আছে? তা আবার নেগেটিভ দিকে, বিপরীত দিকে, এটা আবার বিপরীত দিকে প্রবাহ, নেগেটিভ প্রবাহ। এখানে পজিটিভ, হিউজ প্রবাহ, পজিটিভ প্রবাহ। আর এখানে হচ্ছে খুবই কম পরিমাণে, খুবই অল্প পরিমাণের বিপরীত প্রবাহ। না, আমরা ওই জায়গাটা এখনো পৌঁছাইনি। কম পরিমাণ দিচ্ছি। বৈকল্য তো আমরা ইন্টেনশনালি কখনো কখনো করা হয়, বৈকল্যর কথা কিন্তু এখানে কনসিডার করছি না। ব্রেকডাউনের পর্যন্ত আমরা ভোল্টেজ ধরো দিইনি, আমরা একটা এমনি ব্যাটারি ধরেছি যেটা খুব বেশি ভোল্টেজের নয়। বোঝা গেল না, গেল না? এটা কি বোঝা গেল? তার মানে তার মানে যদি পজিটিভ নেগেটিভ এরকম করে না দিয়ে, যদি আমরা এই পিএন সংযোগ ডায়োডে দেখো, কারেন্ট কিন্তু এই বরাবর যদি তুমি ফ্লো করতে চাও কারেন্ট, তাহলে বলবে ইয়েস। যদি তুমি এই বরাবর ফ্লো করতে চাও বাইরে থেকে কারেন্ট, এই বরাবর যদি করতে চাও কারেন্ট, তাহলে ও বলবে নো। একদিকে ও অ্যালাউ করে, অন্যদিকে অ্যালাউ করে না। এরকম কোনো কি বায়োলজিক্যাল সিস্টেম তোমরা দেখেছো আজ পর্যন্ত? শুনেছো যে যারা প্রবাহ একদিকে অ্যালাউ করে তাদেরকে আমরা কি বলি? কোন একটা জিনিস, কোন একটা যন্ত্র যারা একমুখী প্রবাহকে অনুমোদন দেয়, বিপরীতমুখী প্রবাহকে অনুমোদন দেয় না, তাদেরকে আমরা কি বলি? কপাটিকা, বা ইংরেজিতে বলা হয় ভালভ।
ডায়োডের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখছি। পি থেকে এন এর দিকে যদি কারেন্ট আমি ফ্লো করানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি একটা পজিটিভ এবং মিলি অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট পাবো। কিন্তু যদি এন থেকে পি এর দিকে জোর করে আমি কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমি একদমই কারেন্ট পাবো না। এবং সেক্ষেত্রে তোমার ডিপ্লিশন রিজনের যে জোনটা, সেটা বাড়তে শুরু করবে এবং সেক্ষেত্রে কিন্তু একদমই আমি মেজরিটি কেরিয়ারের দরুন কোনো প্রভাব পাবো না। যা পাবো সেটা বিপরীত দিকে প্রচন্ড পরিমাণে অল্প পরিমাণ কারেন্ট পাবো, যেটা প্রায় মিলি অ্যাম্পিয়ার মাপে এমন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারবো না। সুতরাং সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারি। তাহলে এই যে ঘটনাটা, এক আর দুই, এই যে ঘটনাটা, এক এবং দুই, এই যে জায়গাটা, এই দুটো থেকে, এই দুটি থেকে আমরা আমরা বলতে পারি পিএন সংযোগ, এটাকে ডায়োডও বলতে পারি, কারণ দুখানা আছে পি আর এন। পিএন সংযোগ ডায়োড শুধুমাত্র পি থেকে এন এর দিকে প্রবাহকে অনুমোদন করে। কিন্তু এন থেকে পি এর দিকের প্রবাহ অনুমোদন করে না। এই যে ধর্ম পিএন সংযোগ ডায়োডের এই ধর্মের জন্য একে ভালভ বলে। কি বলে? পিএন ভালভ। একদিকে কারেন্ট ফ্লো করানোর জন্য একে পিএন ভালভ বলা হয়। এই যে পিএন সংযোগ ডায়োডের কথা বলছি, এটাকে পুরোটাকে ইংরেজিতে কি বলা হবে? পিএন সংযোগ মানে জাংশন, পিএন জাংশন ডায়োড। ডায়োড কেন বলা হচ্ছে? কারণ এখানে দুটো তড়িৎদ্বারের মতন দুটো দিক আছে, একটা হচ্ছে পি টাইপ আর একদিকে আছে এন টাইপ। দু ধরনের টাইপ আছে বলে এটাকে বলা হচ্ছে ডায়োড। জাংশন মধ্যেখানে রয়েছে, তাই জাংশন বলছে। কি এর জাংশন? পি এবং এন এর জাংশন, তাই পিএন সংযোগ ডায়োড বা পিএন জাংশন ডায়োড বলা হয়। এবং পিএন জাংশন ডায়োডকে ভালভো বলা হয়, তার কারণ যে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনের সময় যে প্রবাহ যদি হয়, তাহলে সেটাকে সে অ্যালাউ করবে, বিপরীত দিকের প্রবাহকে সে অ্যালাউ করবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ ডায়োড, পিএন ডায়োড। পিএন ডায়োডের এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটাকে আমরা ব্যবহার করে প্রচন্ড ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটাতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা এসি কে ডিসি করতে পারি। চরম ইন্টারেস্টিং জিনিস। তো এরপরে আমরা এগোই। এই পর্যন্ত কি প্রত্যেকে বুঝতে পেরেছো? একটা আওয়াজ দাও দেখি, কেউ পরে জয়েন করলে তার গলাটা শুনতে পাবো। হ্যালো হ্যালো হ্যালো, সবাই আগের গুলোও দাও। 1, 2, 3। হোয়াটসঅ্যাপে দিচ্ছে দু একজন, গলা ভেঙে গেছে মনে হয়। এনিওয়ে, ঠিক আছে। তাহলে এই অবধি থাক না, এই অবধি এখানে এই অবধি বুঝতে পারলে এটা আমরা বুঝলাম। এবার এই যে প্রপার্টি পিএন সংযোগ ডায়োডের, এই ধর্মকে ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা পরিবর্তী প্রবাহকে
আমরা সমপ্রবাহে পরিণত করতে পারি? অনেক যন্ত্র আছে যারা এসি কারেন্ট যখন থাকে তখন সে কাজ করে না। এমন কোনো ইনস্ট্রুমেন্ট তোমরা কি পড়েছো যেটা এসিতে কাজ করে না? তাহলে আমি তোমাদের জাস্ট বলছি, এমন অনেক যন্ত্র আছে, অনেক যন্ত্র আছে যারা পরিবর্তী প্রবাহে কাজ করে না। এমন কি তোমাদের মনে আছে? ভেরি গুড। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্যান্ডার্ড গ্যালভানোমিটার। আর ভেরি গুড গ্যালভানোমিটার। নাম্বার টু হচ্ছে যেমন ধরো বার্লো চক্র, এগুলো কাজ করে না। তো ধরে নাও তুমি গ্যালভানোমিটারে যদি কোনো কাজ করতে চাও, আর তোমার কাছে সোর্স যদি শুধু থাকে এসি, এবং তুমি তাছাড়া আর কোনো অল্টারনেটিভ তোমার আর কোনো ধরে নাও তোমার কাছে অল্টারনেটিভ আর কোনো অন্য কোনো সোর্স তোমার কাছে নেই, তুমি কেবলমাত্র পরিবর্তী প্রবাহই তোমার কাছে আছে, কিন্তু তুমি গ্যালভানোমিটার দিয়ে কিছু কাজ করতে চাও, তাহলে তোমার সেই পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে পরিণত করতে হবে। এই যে পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে পরিণত করার যে কাজ, সেটা কিন্তু আমরা পিএন সংযোগ ডায়োড দিয়ে করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে তার আগে বলে দিই যে এই এই প্রসেসটাকে বলা হয় একমুখীকরণ। এই পদ্ধতিকে একমুখীকরণ বলা হয়। বাংলায় এটাকে বলা হয় রেকটিফিকেশন। বাঁদিক ডান দিক বাঁদিক ডান দিক বা নেগেটিভ পজিটিভ থেকে শুধু পজিটিভ করে দিচ্ছে, তার মানে রেকটিফাই করছে। শুধু নেগেটিভ করে দিচ্ছে, তার মানে রেকটিফাই করছে। তাহলে এসি কে ডিসি করার যে পদ্ধতি, তাকে বলা হয় রেকটিফিকেশন বা একমুখীকরণ। এবং সেটা কিন্তু আমরা পিএন সংযোগ ডায়োড দিয়ে করতে পারি। কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। হাউ, কিভাবে? আমরা ধরে নাও এখানে একটা পিএন সংযোগ ডায়োড আছে, এবং এর দুই প্রান্তে ধরে নাও আমি এটাকে এরকম করে আঁকলাম, কথার কথা, এটা পি, এটা এন, এবং এর দুই প্রান্তে ধরে নাও আমি একটা এসি প্রবাহ দিয়ে দিলাম, এবং এবং আমি এখানে একটা আমার রোধ আছে ধরে নাও, আর রোধ আছে, তার এখানে আমি একটা আউটপুট নেব। এটা হচ্ছে এসি ইনপুট আর ডিসি আউট। এবং মজার কথা হচ্ছে এই যে পিএন সংযোগ, তার আগে আর একটা একটা ঘটনা তোমাদের এক্সট্রা একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে এই যে পিএন সংযোগ ডায়োড, এদিকে পি এদিকে এন, এ যেহেতু একদিকেই কারেন্ট দেয়, এর প্রবাহটা যেহেতু এই দিকেই হয়, অনলি অনলি এই দিকে প্রবাহ অ্যালাউ করে, এই দিকে প্রবাহ অ্যালাউ করে, তাই এটার একটা চিত্র আছে, এটা একটা সাংকেতিক চিহ্ন আছে এটাকে বোঝানোর জন্য। সেটা কি রকম? সেটা হচ্ছে পি এর দিক থেকে অ্যারো যাবে, আর এন এ এরকম থাকবে। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে হচ্ছে এই বরাবর বেরিয়ে যাবে, কিন্তু এই দিকে আসতে গেলে এ বাধা দেবে। এই যে চিহ্ন, বর্তনী চিহ্ন, এই চিহ্ন বা সাংকেতিক চিহ্ন যেটা, বর্তনী চিহ্ন যেটা, এটা বর্তনী চিহ্ন, এরকম যদি বর্তনী চিহ্ন কোথাও থাকে, তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু পিএন সংযোগ ডায়োডকে বোঝাচ্ছে। এটা পিএন ডায়োডকে বোঝাচ্ছে। তাহলে এই ধরনের ঘটনা যদি আমি পড়ি, আমি একটা ক্রুড ওয়েতে তোমাদের দেখাচ্ছি যে এই ধরনের যদি পিএন দেওয়া থাকে, এটা যদি এসি হয়, তাহলে এ একবার প্লাস হবে একবার মাইনাস হবে। আবার কিছুক্ষণ পরে
এইটা হবে মাইনাস, এটা হবে প্লাস। কারণ এসি প্রবাহ আছে। এসি প্রবাহ মানে এখানে কিরকম কারেন্ট থাকবে, এটা আসবে এরকম পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম থাকবে সময়ের সাথে সাথে। তাহলে একবার পজিটিভ, যদি এই পয়েন্টের বিভবটা আমি ধরি ভি, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এই দিকটা নেগেটিভ, আর কিছুক্ষণ পরে এটা নেগেটিভ হলো তখন এটা নেগেটিভ হলো, আবার কিছুক্ষণ পরে এখানে পজিটিভ হলো এটা পজিটিভ, আবার কিছুক্ষণ পর নেগেটিভ মানে নেগেটিভ হলো। এরকম করে এটা ইনপুট দিলাম। এইটা যদি ইনপুট দিই তাহলে এই যে ভার রোধ, আরটাকে বলছে ভার রোধ বা লোড রেজিস্ট্যান্স, ভার রোধ, এখানে আমি কি আউটপুট পাবো, এক্সপেক্ট করছো কি পেতে পারি, কেউ বলতে পারবে? সত্যি করে বলো তো দেখি কি পেতে পারি আমরা। উহ, 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 উহ। যখন পি এর উপরে পজিটিভ, এন এর নিচে নেগেটিভ, তখন কারেন্ট যাবে না যাবে না? হ্যাঁ, যাবে না যাবে না? যাবে। তা তখন যদি কারেন্ট যায় তাহলে এই কারেন্ট ইন্টু আর ভার রোধের রোধ, তার মানে এখানে বিভব পাবো। কিন্তু তার পরক্ষণে পরের অর্ধচক্রে যখন পি এর দিকে নেগেটিভ, এন এর দিকে পজিটিভ, তখন কি কারেন্ট যাবে? যাবে কি? বিপরীত, বিপরীত বায়াস হয়ে গেল তো, কারেন্ট শূন্য। তাহলে কারেন্ট শূন্য যদি হয় তাহলে কারেন্টের সাথে ভার রোধ গুণ করলে সেই বিভবটাও শূন্য হবে। তার মানে যখন পজিটিভ তখনই কেবলমাত্র আমি ভার রোধে বিভব পাচ্ছি, যখন নেগেটিভ তখন কিন্তু কোনো বিভব পাচ্ছি না। তার মানে এইটা যদি ইনপুট তোমার ভোল্টেজ এরকম হয়, এই এই বিন্দুর ভোল্টেজ, আমি কিন্তু এই বিন্দুর ভোল্টেজের কথা বলছি, এই পি বিন্দু, তো এখানে ধরে নাও এম বিন্দু ধরছি, সেই এম বিন্দুর ভোল্টেজ যদি আমি ধরি, এম বিন্দুর ইনপুট ভোল্টেজ যদি এরকম হয়, তাহলে আমরা আউটপুটে কি পাবো দেখি। তাহলে এখানে যদি এটা ইনপুট হয়, পিএন সংযোগের পি এর দিকের ইনপুট যদি এরকম হয়, এটা হচ্ছে ইনপুট এসি বিভব পি প্রান্তে, পি প্রান্তে যদি এটা পজিটিভ হয়, এটা ইনপুট ছিল, এটা হচ্ছে আউটপুট বিভব কোথায়, ভার রোধে, লোড রেজিস্ট্যান্স। তাহলে যেই এটা পজিটিভ তখন ইএস অ্যালাউ করবে, তাহলে তার আগে আমি এটা সেট আপ করে নিই। ধরুন এতগুলো ভাগ হলো, তো যেই এটা পজিটিভ ইয়েস, তখন আমরা একটা কিছু একটা পাবো। এইটা যে নেগেটিভ তখন কি হবে, এখানে নেগেটিভ হলে কি হবে, ভার রোধে কত হবে, এখানে বিভব শূন্য হবে, তাহলে এটা এখানে দাগ হবে। তারপরে এটা যেই পজিটিভ, আবার আমি একই রকম পাবো, তাহলে এখানে পেলাম। তারপরে এটা জিরো হলো, তারপরে পেলাম, তারপরে এটা জিরো হলো। তাহলে দেখো, আমাকে বলো, এটা কি একমুখীকরণ হলো, হ্যাঁ কি না? এই যে আউটপুটটা কি একমুখীকরণ হলো, হ্যাঁ কি না? অবশ্যই হলো। আমরা জানি সমপ্রবাহ মানে তার মান কম বেশি হতে পারে, কিন্তু সে একই দিকে প্রবাহ করবে, তাহলে পজিটিভ মানে তো একই দিকেই প্রবাহ হচ্ছে। তাহলে এইটা হলো একমুখী, একমুখী আউটপুট বিভব আমি পেলাম। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে, মুশকিল নয় যে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে আমি পূর্ণ চক্র একমুখীকরণ করতে পারলাম না। এটা আমি করলাম কি, অর্ধ চক্র একমুখীকরণ করলাম। একটা অর্ধেক চক্র পারলাম, অর্ধেক চক্র পারলাম না। তাহলে এইটাকে বলছে অর্ধ চক্র একমুখীকরণ।
কারণ অর্ধেক সাইকেল পারিনি। ইংরেজিতে এটাকে বলছে হাফ সাইকেল রেকটিফিকেশন। তাহলে এখানে যদি কেউ তোমাকে প্রশ্ন করে, এখানে যদি তোমাকে কেউ প্রশ্ন করে ইনপুটের কম্পাঙ্ক যদি 100 হার্জ হয়, আউটপুট বিভবের কম্পাঙ্ক কত হবে? ইনপুটের কম্পাঙ্ক যদি 100 হার্জ হয়, আউটপুটের কম্পাঙ্ক কত হবে? কম হবে না বেশি হবে? এখানে দেখো, এখানে একই থাকবে। ভেরি গুড। কারণ এইটা হচ্ছে তার একটা চক্র, আর এখানে এইটা হচ্ছে তার একটা চক্র। and it is repeating, it is repeating, it is repeating। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা পুরো সাইকেলের ইনপুট বিভবে একটাই আমি পজিটিভ পাচ্ছি। তাই এক্ষেত্রে ইনপুটের কম্পাঙ্ক যা হবে, আউটপুটের কম্পাঙ্কও কিন্তু তাই হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে, ইনপুট বিভবের কম্পাঙ্ক যদি, কথার কথা, 50 হার্জ হয়, তবে ভার রোধে প্রাপ্ত আউটপুট বিভবের কম্পাঙ্কও 50 হার্জ হবে। ইম্পর্টেন্ট। তাহলে এই প্রসেসটাকে বলছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এটাকে বলছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। একমুখীকরণ। সেজন্য অনেকে এটাকে হাফ ওয়েভ রেকটিফিকেশনও বলে। হাফ সাইকেল যেমন বলেছিলাম, হাফ ওয়েভ রেকটিফিকেশনও বলা হয়। সেটা বল। নাও, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যদি আমি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে চাই, দেন হোয়াট আই হ্যাভ টু। তাহলে দেখো, তাহলে আমি 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 হাফ ওয়েভ রেকটিফিকেশনটা দেখি। তাহলে হাফ ওয়েভ রেকটিফিকেশন, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন যদি আমি বলি, তাহলে তার প্রসেসটা কিরকম? তার প্রসেসটা হচ্ছে, এইদিকে তোমার পি আছে ধরে নাও, সরি, এখানে আছে ধরে নাও এসি, এখানে এসি, এখানে পিএন সংযোগ ডায়োড আছে, আর এইখানে তোমার রোধ আছে, লোড রেজিস্ট্যান্স। তার অ্যাক্রসে তুমি আউটপুট নিচ্ছ। এইটা ছিল আমার চিত্র। এই দিকটা পি, এদিকটা এন, আর এটা এসি, অল্টারনেটিং বিভব। তাহলে এইটা হচ্ছে ইনপুট, আর এটা ছিল আউটপুট। ইনপুটে তুমি কি ছিল? এরকম ছিল, পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। আউটপুটে তুমি কি পাচ্ছ? পজিটিভ গ্যাপ পজিটিভ। এই নেগেটিভটাই এখানে তুমি পাচ্ছ গ্যাপ। এই প্রসেসটা ছিল হাফ ওয়েভ রেকটিফিকেশন বা অর্ধ তরঙ্গ একমুখীকরণ, যেখানে কম্পাঙ্কটা একই ছিল। ঠিক। এবার পুরো যদি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে গেলে, এখানে দেখো, এখানে একটি অর্ধ তরঙ্গ একমুখীকরণের ক্ষেত্রে একটি পিএন ডায়োড ব্যবহার করা হয়েছে, পিএন সংযোগ ডায়োড ব্যবহৃত হয়েছে। যদি আমরা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে চাই, তাহলে আমাদের দুখানা পিএন সংযোগ ডায়োড ব্যবহার করতে হবে। কি করে করতে পারি সেটা দেখি। নানা রকম ভাবে করতে পারি।
তার একটা সহজ উপায় আমরা দেখে নিচ্ছি। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। ইংরেজিতে বলছে ফুল ওয়েভ রেকটিফিকেশন বা ফুল সাইকেল রেকটিফিকেশন। অনেকভাবে হয়, ব্রিজ রেকটিফিকেশন হয়, অমুক তমুক হয়। তোমাদের যে সিলেবাসে সব থেকে সিম্পলেস্ট ফর্মটা আছে, সেই সিম্পলেস্ট ফর্মটাই কেবলমাত্র আমরা আলোচনা করবো। এখানে একটা ট্রান্সফরমারের ব্যাপার ইউজ করা হয়। ধরে নাও এখানে এটা হচ্ছে এসি ইনপুট। এই ইনপুটটাকে ডাইরেক্ট আমি না নিয়ে এখানে একটা ট্রান্সফরমার ইউজ করব, এবং এখানে একটা কয়েল থাকবে। এটা হচ্ছে প্রাথমিক কয়েল, এটা হচ্ছে গৌণ কয়েল। মজার কথা হচ্ছে এই যে দুটো পার্ট আমি পেলাম গৌণর, তার দুটো আর্মেই আমি একটা পিএন সংযোগ ডায়োড ব্যবহার করব দুই দিক থেকে। আর আর তার সাথে সাথে এর ঠিক মধ্যিখানে একটা ট্যাপিং করব, মানে মধ্যিখানে আমি, এর যদি তারের দৈর্ঘ্য 100 মিটার হয় বা পাক সংখ্যা যদি 100 হয়, তাহলে 50তম পাকে আমি তারটার সাথে তারের ইনসুলেশন কেটে তার সাথে একটা তার জুড়ে দেবো, নিয়ে এখানে রাখবো আমি ভার রোধ। তারপর আমি এগুলোকে জুড়ে দেবো। এখান থেকে আমি তুলবো আউটপুট। কি বুঝলে? কিছু ফিল হচ্ছে? কিছু কি বুঝতে পারছো? কিছু ফিল হচ্ছে রূপা? বুঝতে পারছিস? এটা পিএন, এটা কি? এটা হচ্ছে ট্রান্সফরমার। এই গৌণ কুণ্ডলী যেটা, সেটা আমার জানা। এর আর এখানে এই যে এটা এটা করা হয়েছে, এটাকে বলা হয় সেন্ট্রাল ট্যাপিং। সেন্ট্রাল ট্যাপিং। সেন্ট্রাল ট্যাপিং মানে কি? মানে হচ্ছে যদি যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হয়, তবে 50 নম্বর পাকে মধ্যে জয়েন করা হবে, তার জয়েন করব, এই তারের জয়েন করব, এই যে প্রসেসটাকে, এটাকে বলা হয় সেন্ট্রাল ট্যাপিং। একদম মধ্যিখানে আমরা চেষ্টা করব জয়েন করে দেওয়ার কারেন্টটা, মানে ওখানে যেন কারেন্ট পাস করতে পারে। এগুলো সব তার থাকে, তো তারগুলোর মধ্যে ইনসুলেশন থাকে। ওই মধ্যিখানে আমি ইনসুলেশনটাকে ব্রেক করে সেখানে তারের সাথে এখানে জয়েন করে একটা ভার রোধ। তাতে আমার কি হবে? কেউ বলতে পারবে কি হবে? তো দেখো এখানে ইনপুট আছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। যদি প্লাস হয়, যদি প্লাস হয় তাহলে ধরো এটা প্লাস, তাহলে এটা ধরো না প্লাস, তাহলে এটা হবে মাইনাস। সেন্ট্রাল ট্যাপিং যেখানে করেছে সেটা কি হবে? সেখানে বিভব কি হবে? ওপরে যদি প্লাস হয়, নিচে যদি মাইনাস হয়, একদম মধ্যিখানে কি হবে? হ্যালো 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 হ্যালো, আছিস না পালিয়ে গেছিস? কোন একটা 10 মিটার দৈর্ঘ্যের একটা তার আছে, তার উপরে আছে 10 ভোল্ট, নিচে আছে -10 ভোল্ট। তাহলে একদম মধ্যিখানে যেখানে এক প্রান্ত থেকে 5 মিটার দূরত্ব, সেখানে ভোল্টেজ কত হবে? কত হবে? কত? কিসের অর্ধেক? আমি বলছি এইটা একটা তার, এইদিকে +10 আছে, এইদিকে -10 আছে ভোল্ট, তাহলে মিডিলে কত হবে?
তো জিরো হবে না, অর্ধেক হবে আবার কি, জিরো হবে। তাহলে এখানে জিরো হবে, তো সেন্ট্রাল ট্যাপিং এর এখানে পোটেনশিয়াল জিরো হবে। যদি জিরো হয় তাহলে দেখো, যদি এইটা পজিটিভ হয় তাহলে এই বরাবর কিন্তু কারেন্ট যাবে, আর এইটা জিরো হলে এই বরাবর কারেন্ট কিন্তু যাবে না, এটা বিপরীত দিক হচ্ছে। কি বোঝাতে পারলাম আমি? দেখাচ্ছি, আরেকবার ছবি এঁকে দেখাচ্ছি। এটা ট্রান্সফরমার, এটা ধরো পজিটিভ, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক? তাহলে পজিটিভ, জিরো, নেগেটিভ, তাহলে এই বরাবর এটা পজিটিভ যদি হয় তাহলে এটা পি এর দিকে পজিটিভ, তাহলে এটা অ্যালাউ করবে ইএস। আর এটা পি এর দিকে নেগেটিভ, এটা অ্যালাউ করবে, অ্যান্সার হচ্ছে নো। তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এখান থেকে এই দিকে যাবে। তাহলে ভার রোধে একটা কারেন্ট আমি পেলাম না পেলাম না? ভার রোধে আমি কারেন্ট পেলাম না পেলাম না? পেলাম। তাহলে ভার রোধে কারেন্ট পেলাম মানে কারেন্ট ইনটু ভার রোধ গুণ করলে আমি প্রবাহ পাবো। আর এই দিকে আমি পেলাম জিরো, এই দিকটার তখন কন্ট্রিবিউশন জিরো, এই দিকটার কন্ট্রিবিউশন আছে। নেক্সট যখন পরের চক্রে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব এইটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ট্রান্সফরমার, এইটা হচ্ছে ডায়োডটা, সেন্ট্রাল ট্যাপ করা আছে, এখানে আছে রোধ আরএল। এখানে যেমন ধরেছিলাম পজিটিভ, এইটাকে এখন ধরলাম নেগেটিভ, এইটা হচ্ছে জিরো, এটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো এটা পি, এটা এন, এটা পি, এটা এন, পি এর এখানে নেগেটিভ, তাহলে এখানে নো প্রবাহ। কিন্তু এটা পি এ পজিটিভ, তার মানে এই দিক দিয়ে প্রবাহ হবে, তার মানে আবার আমি এই ভার রোধে কিন্তু একটা প্রবাহ পেলাম আর এলে। এবং দুই ক্ষেত্রে দেখো তো, এইটা হচ্ছে প্রথম প্রথম অর্ধচক্র, প্রথম অর্ধচক্র, এটা এটা হচ্ছে পরের অর্ধচক্র। এটা কোন অর্ধচক্রের কথা বলছি? এই যে পুরো চক্রটা আছে, একটা চক্র সাইকেল, তার মধ্যে এই প্লাসটার কথা বলছি এইটা, আর এই মাইনাসের পার্টটার কথা বলছি এইটা। তো দেখো, যখন প্লাস গেল তখন আমি একটা কারেন্ট পেলাম, যখন মাইনাস গেল তখনও আমি একটা কারেন্ট পেলাম। এই দুটো দুটো সময়ের কারেন্ট কি একই দিকে না ভিন্ন দিকে? ভার রোধে, ভার রোধে দুটো চক্রে প্রবাহের দিক কি একই না আলাদা? একই। তাহলে যদি একই হয় তাহলে আমরা কি প্রবাহ পেলাম? সমপ্রবাহ পেলাম, ডিসি পেলাম। তার মানে এটা যদি ইনপুট হয়, এটা যদি ইনপুট হয়, আমরা ভার রোধে আউটপুট কি পেলাম? ভার রোধে আউটপুট কি পেলাম? এই একটা পেলাম পজিটিভ, আবার এই একটা পেলাম পজিটিভ। এইভাবে আমরা পূর্ণ চক্র একমুখীকরণ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যদি আমরা লিখি এসি ইনপুট যদি আমরা এবার এটাকে যদি আরো অনেকগুলো আমরা অ্যাড করে দিই, তা দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, ধরে নাও এরকম দিয়ে দিলাম, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে ভার রোধে, ভার রোধে আউটপুট কি হবে? আউটপুট বিভব কি হবে? ভোল্টেজ কি হবে? এখানে ইনপুট বিভব। তাহলে তার আগে আমরা এগুলো এগুলো ছকগুলো কেটে দিই, কোনটার ক্ষেত্রে কতটা হচ্ছে আমরা দেখবো এরকম করে। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে পজিটিভ থাকলেও যেদিকে কারেন্ট, নেগেটিভ থাকলেও সেদিকে কারেন্ট, পরের পজিটিভ থাকলেও সেদিকে কারেন্ট, পরের নেগেটিভ থাকলেও সেদিকে কারেন্ট, এদিকে থাকলেও সেদিকে কারেন্ট। তার মানে
পুরো চক্র যেটা আছে পুরোটাই কিন্তু একই দিকে প্রবাহ পেলাম। সেই জন্য এইটাকে বলছে পূর্ণ চক্র একমুখীকরণ, এই প্রসেসটাকে। আর ডায়োড যেহেতু একমুখীকরণ করতে পারে, পিএন ডায়োড যেহেতু একমুখীকরণ করতে পারে, তাই তার আলাদা আর একটা নাম হয়ে গেল একমুখী কারক। একমুখী কারক মানে হচ্ছে রেকটিফায়ার। ডায়োডকে রেকটিফায়ারও বলছে। তাহলে তোমাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে ডায়োড এসিতে জ্বালালে মানে বলো। ডায়োডে যদি এসি কারেন্ট ডাইরেক্ট আমরা লাগাই তাহলে তো এক অর্ধচক্র একমুখীকরণ হলো, আগেরটা যেটা করলাম। তাহলে হাফ পাস পাস করবে, হাফ। ট্রান্সফরমার লাগিয়ে আমি সেন্ট্রাল ট্যাপিংটা করতে পারলাম। আমার তো এসি যেটা আসছে সেটা তো ডাইরেক্ট আমাকে তো একটা মানে ও মানে সেন্টারে ট্যাপিং করতে হবে, নাহলে জিরোটা পাবো না, না মধ্যেখানে ট্যাপিং না করলে। তারের ওই যে যেটা দেখালাম +10 -10 মধ্যেখানে জিরো, ওইটা করার জন্য তো আমার জানা একটা কুণ্ডলী দরকার। তার জন্য আমরা ওইটাকে একটা প্রসেসে আমরা নিয়ে নিলাম। বোঝা গেল? তাহলে ওই সেন্ট্রাল ট্যাপিং করার জন্য আমরা গৌণ কুণ্ডলী ক্রিয়েট করলাম। হোমওয়ার্ক হচ্ছে যে ডায়োডকে পিএন সংযোগ ডায়োডকে ডায়োডকে একমুখী কারক বলে কেন? বলে কেন? হোমওয়ার্ক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একমুখীকরণের ক্ষেত্রে সিলিকন ডায়োড এবং জার্মেনিয়াম ডায়োডের মধ্যে মধ্যে কোনটি বেশি পছন্দের হওয়া উচিত? এটার অ্যান্সার এখন দিতে পারবে? সিলিকন আর জার্মেনিয়াম ডায়োড কোনটা আমার বেশি পছন্দের হওয়া উচিত একমুখীকরণের জন্য? এদের ক্ষেত্রে কি তফাৎ আছে বারবার বলে যাচ্ছিলাম প্রথম দিন থেকে। হেলিয়াম বলে কিছু নেই, জার্মেনিয়াম। জার্মেনিয়ামটা কেন পছন্দের তোমার? নামটা ভালো লাগছে তাই? তো বেশি কারেন্ট কোন দিকে দেয়? বেশি কারেন্ট কোন দিকে দেয়? যে কারেন্টটা আমি চাই না সেটা দেয়। সিলিকনের বিপরীত সম্পৃক্ত প্রবাহ কত? সিলিকনের বিপরীত সম্পৃক্ত প্রবাহ কত বলো? মোটামুটি 10⁻⁹ অ্যাম্পিয়ার। জার্মেনিয়ামের কত? মোটামুটি 10⁻⁶ অ্যাম্পিয়ার। কিন্তু এটা তো আমি চাই না। আমি যখন একমুখীকরণ করব, ধরো অর্ধ তরঙ্গ একমুখীকরণ করবে, তখন তো বিপরীত তরঙ্গ যখন যাবে তখন তো তুমি শূন্য চাইবে। তাহলে শূন্যর কাছাকাছি কোনটা? সিলিকন ক্রিস্টালেরটা না জার্মেনিয়ামেরটা? সিলিকন। কারণ 10⁻⁹ হচ্ছে খুব কম। তার মানে ওখানে জিরোটা জিরোর কাছাকাছি হবে, 10⁻⁹ অ্যাম্পিয়ার হবে। আর জার্মেনিয়াম কেলাস ইউজ করলে 10⁻⁶ অ্যাম্পিয়ার হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সিলিকন ডায়োড। সিলিকন ডায়োড। এটা তোমরা লিখবে, কেন গুছিয়ে লিখবে, আমাকে পাঠাবে। নাম্বার 3 হচ্ছে যে পূর্ণ চক্র একমুখীকরণে পূর্ণ চক্র একমুখীকরণে যদি ইনপুট কম্পাঙ্ক
ইনপুট কম্পাঙ্ক 50 হার্জ হয়, তবে আউটপুট কম্পাঙ্ক কত হবে? বলতে পারবে কেউ? যদি ইনপুট কম্পাঙ্ক 50 হার্জ হয়, 1 সেকেন্ডে 50 বার হয়, তাহলে আউটপুটে কবার হবে? এটা দ্বিগুণ হবে। এটা দ্বিগুণ হবে। কেন? তার কারণ হচ্ছে এইটা দেখো, এই হচ্ছে প্লাস মাইনাস মিলে একটা সাইকেল, তারপরে এই হচ্ছে প্লাস মাইনাস মিলে আর একটা সাইকেল, এই হচ্ছে প্লাস মাইনাস মিলে আর একটা সাইকেল। এটা হচ্ছে ইনপুট, এসি, বিভব। আউটপুটে আমি কি পাচ্ছি গো? আউটপুটে আমি কি পাচ্ছি? क्या मिल रहा है आउटपुटे? भार रोधे आउटपुट, আউটপুট বিভব, এটা পজিটিভ একটা, 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 এটা পজিটিভ একটা। তার মানে এর তো এক একটা চক্র তো এইটুকু, এইটা হচ্ছে একটা গোটা। তা গোটাটা একবারে দুবার হয়ে যাচ্ছে না? এর যেটা এখানে তিনটে, এর এখানে 3 সাইকেলস, তিনটে সাইকেল এখানে কমপ্লিট করেছে। এখানে 1 2 3 4 5 6 6 সাইকেলস কমপ্লিট করে নিয়েছে। তার মানে ইট গেটস, তার মানে সাইকেলস পার সেকেন্ড গেটস ডাবলড। এর পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু পড়ে। নেক্সট, নেক্সট হচ্ছে একটা ছোট্ট ফ্যাক্ট আমি বলে দিই, একটা তথ্য, যেটা সেটা একটা তথ্য তোমাদের দিয়ে দিই। তোমাদের এখানে সিলেবাসে কিচ্ছু নেই। দেখো, আমরা একমুখীকরণ করলাম, একমুখীকরণ করলাম করে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এসি অল্টারনেটিং প্রবাহ, যেটা সেটাকে আমরা করলাম ডিসি। বিভিন্ন কাজে লাগে। পরিবর্তী প্রবাহটাকে কোনো কোনো মেশিন নিতে পারে না, সে মেশিন কাজ করে না, তাই পরিবর্তী প্রবাহটাকে আমরা সমপ্রবাহ করে কাজ করালাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমপ্রবাহ যেটা সৃষ্ট হলো, এই সৃষ্ট সমপ্রবাহের মধ্যে, সমপ্রবাহে ফ্লাকচুয়েশন আছে না নাই? মানের ফ্লাকচুয়েশন আছে না নাই? দেখো, জিরো, ম্যাক্সিমাম জিরো, গ্যাপ, জিরো, ম্যাক্সিমাম জিরো, গ্যাপ, জিরো, ম্যাক্সিমাম জিরো, গ্যাপ। এটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশন। ফুল ওয়েভ রেক্টিফিকেশনে কি? জিরো ম্যাক্সিমাম জিরো, জিরো ম্যাক্সিমাম জিরো, জিরো ম্যাক্সিমাম জিরো, জিরো ম্যাক্সিমাম জিরো। তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ বিট ফ্লাকচুয়েশন। এই প্রবাহের মধ্যে আমরা ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি, কম বেশি, জিরো কম বেশি। তার মানে সৃষ্ট সমপ্রবাহে ফ্লাকচুয়েশন রয়েছে যথেষ্ট, যথেষ্ট ফ্লাকচুয়েশন রয়েছে। এই যে ফ্লাকচুয়েশন, এটাকে বলা হয় রিপল, RIPPLE, রিপল। এই রিপলটাকে, রিপল মানে হচ্ছে এই যে কম বেশি, কম বেশি, কম বেশি। যেমন ধরুন আমাদের কোনো পুকুরে জল, পাথর ফেলে দিলে যে ঢেউটা হয়, কম বেশি কম বেশি ঢেউ, ওটাকে আমরা রিপল বলি। এই রিপলটাকে কমানোর জন্য, এটাকে আরেকটু স্ট্রেট করার জন্য, এরকম করে আবার এরকম যাবে, এরকম করে আবার এরকম যাবে, এরকম তৈরি করার জন্য কিছু বর্তনী ইউজ করা হয়। এই ফ্লাকচুয়েশনটাকে, সমপ্রবাহ, সমপ্রবাহ হলো একই দিকেই কারেন্ট, কিন্তু একই দিকে কারেন্ট কখনো জিরো, কখনো বেশি, কখনো কম, কখনো জিরো, কখনো বেশি, কখনো কম। তার মানে দের ইজ ফ্লাকচুয়েশন।
এই ফ্লাকচুয়েশনটাকে মিনিমাইজ করার জন্য কিছু বর্তনী ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় ফিল্টার বর্তনী। তাহলে এখানে আমরা লিখতে পারি ফিল্টার বর্তনী নিয়ে আমি পড়াশোনা করছি, ফিল্টার বর্তনী। এটা সম্বন্ধে তোমাদের সিলেবাসে কিচ্ছু নেই, কিন্তু একটা জায়গায় কোথাও ইউজ করে দিয়েছে ফিল্টার বর্তনী, তাই আমাকে এটা বলতে হচ্ছে। দেখো, পিএন সংযোগ ডায়োড দিয়ে ডায়োড ব্যবহার করে অর্ধ তরঙ্গ বা বা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করা হলে দেখা যায় সৃষ্ট আহ, ভার রোধে আউটপুট বিভব, যেটা তোমরা এটা লিখবে আউটপুট, ঠিক আছে, পুরো আউটপুট বিভবের মান 0 থেকে একটি সর্বোচ্চ মানের মধ্যে ফ্লাকচুয়েট করে। এই ফ্লাকচুয়েশন, আউটপুটের এই ফ্লাকচুয়েশনকে রিপল বলা হয়। এই ফ্লাকচুয়েশন কমানোর জন্য এল সি আর মানে কুণ্ডলী, ধারক এবং রোধ দিয়ে কিছু বিশেষ বর্তনী ব্যবহার করা হয়। এদের ফিল্টার বর্তনী বলে। কিরকম ফিল্টার আছে? যেমন পাই ফিল্টার আছে, তারপরে তোমার এল ফিল্টার আছে, এরকম বিভিন্ন ধরনের এদের নাম। তো এগুলো আমাদের জানার দরকার নেই, কিন্তু এটা আছে এই পর্যন্ত তোমরা জানো। ওকে, এইটুকু পর্যন্ত আমরা আজকে পড়লাম। নেক্সট দিন আমরা যখন ফ্লাইটে পড়বো, নেক্সট আমাদের ডিসকাশন এই পর্যন্ত যতটুকু পড়ালাম ততটুকু পর্যন্ত তোমাদের জিজ্ঞাসা করবো। তাহলে ফার্স্ট কথা হচ্ছে, আজ অব্দি যা হলো ততটা হচ্ছে মৌখিক পরীক্ষার সিলেবাস। ফার্স্ট, নেক্সট যেটা হচ্ছে যে আমরা করব কিছু বিশেষ ডায়োড, এবং এই ডায়োড গুলো পড়ানোর আগে প্রথমে জেনার ডায়োড আছে, যেটা ব্রেকডাউনে কাজ করে জেনার ডায়োডটা, যে বৈকল্যর কথা বললাম নেগেটিভ, সেই ব্রেকডাউনে কাজ করে। এই ব্রেকডাউন, তার ফান্ডা এবং এই জেনার ব্রেকডাউনের কাজ, এটা প্রথম পড়ব। তারপরে এইসব ছাড়াও বিভিন্ন ধরনের এলইডি লাইট এমিটিং ডায়োড আছে, তারপর তোমার সোলার সেল আছে, কি প্রিন্সিপালে কাজ করে। এই সমস্ত জিনিসগুলো পড়লে আমরা নেক্সট দিনে এই ডায়োড চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। তারপরের দিনে আমরা নেক্সট দিনে ট্রানজিস্টরটা শেষ করতে পারবো। ট্রানজিস্টর কিন্তু আর ডায়োড নয়, ওখানে তিনটে জিনিস থাকবে, যেখানে হয় পি, মধ্যেখানে এন, তারপরে পি, বা এন, মধ্যেখানে পি, তারপরে এন। তিনটে, একটা সিলিকনের ব্রেডের উপর বা জার্মেনিয়ামের ব্রেডের উপর
তিন ধরনের ডোপিং করা হবে, তাহলে তিনখানা হলো, তাই একে ট্রায়োড বলে। আর সেমিকন্ডাক্টরের ভাষায় একে বলা হয় ট্রানজিস্টর। এই সম্বন্ধে আমরা আলোচনা করব এবং বুঝবো যে কি পরীক্ষায় পড়ে এবং কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং এর ফান্ডা কি। চলো, আমরা 30 মিনিট বলে একটু বেশি টাইম নিয়ে নিয়েছি, সরি। যাই হোক, এনিওয়ে, গুড নাইট। ডাইরেক্ট ডিসি কোথায় তুমি তৈরি করছো কি বলো? তুমি যখন জেনারেটর তৈরি করছো তখন কি তৈরি করছো বলো? এসি থেকে ডিসি না ইউজ করে ডাইরেক্ট যদি আমি ডিসি ব্যবহার করি, করতেই পারো, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে তোমার আমরা যে প্রবাহগুলো পাই, মেজরিটি যে প্রবাহগুলো আমরা পাই, সেগুলো কিন্তু সব ওই আর্মেচার ঘুরিয়েই পাই, এবং সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু যেটা কমন প্র্যাকটিস সেটা হচ্ছে এসি কারেন্ট পাওয়া। এবং দেখো, আমাদের হাউস হোল্ডে সব জায়গায় কিন্তু এসি কারেন্টই আছে। তোমার কাছে তুমি একটা যন্ত্র কিনেছো, সেই যন্ত্রটা তুমি ঘরে যে কারেন্ট আছে সেই কারেন্ট দিয়ে তুমি ব্যবহার করতে চাইছো, না হলে তোমাকে রাত্রির বেলা না করে সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার ওই 10টা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, কি যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি পাওয়া যাচ্ছে দোকান থেকে কিনে আনা, তোমাকে ওয়েট করতে হবে। সো হোয়াই ইউ উইল ওয়েট? ইউ উইল ইউজ আ রেকটিফায়ার সার্কিট। তুমি রেকটিফায়ার পিএন সংযোগ ডায়োড তোমার কাছে রয়েছে, তুমি সার্কিট বানিয়ে নাও। ইউ উইল গেট আর ডিসি ফ্রম এসি, এবং ওই যে আউটপুটটা পাবে তারপর তুমি কিছু ফিল্টার লাগিয়ে নাও, তাহলে তুমি কন্ট্রোলড একটা ওই রিপল গুলো আর থাকবে না, একদম কনস্ট্যান্ট মানের একটা, বেস কনস্ট্যান্ট মানের একটা তুমি ডিসি পাবে। সো দিস ইজ দ্য ফান্ডা যেটা আমি আজকে বলার চেষ্টা করলাম। ওকে। ইনপুটের ক্ষেত্রে যাই ফ্লাকচুয়েশন থাকুক, সেটা তো আমরা ইনপুটের ফ্লাকচুয়েশন নিয়ে তো আমার লাভ নেই, আমার আলটিমেটলি আউটপুটে যেটা পাবো সেই সেটাকে আমরা ফ্লাকচুয়েশনটাকে কমাবো। ধরে নাও তোমাকে তোমাকে আহ, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি ধরে নাও একটা ঠাকুর বানাবে, তার জন্য তোমাকে কাদা দিচ্ছে, কাদা। সেই কাদাটা তোমাকে গোল না দিয়ে বর্গাকার দিচ্ছে, তাহলে ঠাকুরের মূর্তি বানানোর আগে কি তাকে বলবে যে তুমি গোল গোল করে দাও, আমাকে নাক বানিয়ে দাও, বলবে? কি রে? ওটা বলবো না। আমি আমার ইনপুট যাই থাকুক না কেন, আমি তো ওটা প্রসেস করে নেবো। আমি আউটপুটে গিয়ে দেখবো যে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, আমি কি পেতে চাই। আমি যে একটা স্টেবল ডিসি পেতে চাই, আমাকে এই যে পিএন সংযোগ ডায়োড দিয়ে আমি একটা ফ্লাকচুয়েটিং ডিসি পাচ্ছি, কিন্তু ডিসি পাচ্ছি। এবং সেই ফ্লাকচুয়েটিং ডিসিটাকে যদি আমি একটা মোটামুটি স্টেবল, খুব বেশি ফ্লাকচুয়েশনটাকে যদি কমাতে পারি, তাহলে আমার ভালো ডিসি হবে। সেই সেই যে সার্কিট গুলো, সেগুলোকে বলা হয় ফিল্টার সার্কিট। এইটুকুই তোমাদেরকে খালি বললাম, এটা প্র্যাকটিস করে এখান থেকে কিন্তু 2 নাম্বার শিওর তোমাদের। চলো, টাটা।